তো আজকে আমরা দশাংশ কুণ্ডলী সম্পর্কে পড়াশোনা করব। এবং দশাংশ কুণ্ডলী সেটা কিন্তু আমাদের কর্মের ধারাকে ইন্ডিকেট করবে। এইবার হচ্ছে একটা টুইস্ট। কিরকম টুইস্ট? টুইস্ট হচ্ছে প্রচুর জায়গায় আমরা দেখতে পাই যে কোনো একটা মানুষের কোনো একটা কাজ করবার যোগ্যতা নেই, কিন্তু তার বাবা মা তাকে সেইটা করতে পাঠিয়ে দিল এবং সেইটা করে এসে সে একটা জায়গা পেয়ে গেল। কোনো একটা পদ্ধতিতে বাবা মা বা কোনো একটা সাইড সাপোর্ট সেইটা তার কর্মটাকে তৈরি করে দিল। যেমন ধরুন, আহ আগে ডাক্তারদের জায়গা কম ছিল, কম কম মানুষ ডাক্তার হতে পারতো। এখন প্রচুর প্রাইভেট কলেজ হচ্ছে। তো প্রাইভেট কলেজ হওয়ার কারণে যাদের ডাক্তার হওয়ার এবিলিটি অনেকটাই কম, যারা তখনকার দিনে ডাক্তার হতে পারতো না, সেই ধরনের প্রচুর মানুষ তারা খুব সহজেই ডাক্তার হতে পারছে। এইরকম একই ব্যাপার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও। তাই গন্ডগোলটা আবার হচ্ছে কি, ডাক্তার ভেবে যারা ডাক্তার হচ্ছে, ধরুন একজন ভাবছে আমি ডাক্তার হতে চলেছি। ডাক্তার হওয়া মানে একটা ভেরি গুড একটা ব্যাপার স্যাপার। তো ডাক্তার হওয়ার পরে দেখলো যে হতে গিয়ে যতটা ভেবেছিল এবং ডাক্তার হওয়ার পরে যেটা পেল, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে। কোনো একটা নার্সিং হোম বা কোনো একটা প্রাইভেট হসপিটালে গাধার মতন খাটাচ্ছে এবং টার্গেট ধরিয়ে দিচ্ছে যে এতগুলো লোককে তোমাকে ওটিতে কনভার্ট করতে হবে, বা এরকম কিছু একটা, এরকম টাইপের আর কি। এগুলো আমরা শুনি বিভিন্ন টিভিতে বা বিভিন্ন জায়গায় আমরা শুনি। তো এই যে এইরকম এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এক্সপিরিয়েন্সও আমরা পাই। বা সরকারি হসপিটালে সে পড়াচ্ছে, পড়িয়ে 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 পড়িয়েও কিন্তু সে ঠিকঠাক যে একটা ডাক্তার, সে হচ্ছে একটা ক্রিম স্টুডেন্ট, একটা খুব টপ কোয়ালিটি স্টুডেন্ট। তো সেই স্টুডেন্ট তার যে আউটপুট পাওয়া উচিত, তার যে রিটার্ন পাওয়া উচিত পেশা থেকে, সেই রিটার্ন কিন্তু সে কোনোভাবেই পাচ্ছে না। তো এই যে রিটার্ন পাচ্ছে না আর এডুকেশনটা পাচ্ছে, এইখানে কিন্তু একটা গড়বড় সৃষ্টি হলো। দুটোর মধ্যে কোনো মিল থাকছে না। অর্থাৎ সেই মানুষটা যে আহ পড়লো, পড়াটা যতটা ইজি হলো, সেই পড়ার থেকে অনেকটা কঠিন হয়ে গেল তার প্রতিষ্ঠিত হওয়া, রীতিমতো টাফ হয়ে গেল। তাহলে এই যে কঠিন সিচুয়েশন, সেই কঠিন সিচুয়েশন থেকে তারা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারলো না, নিজেদেরকে বার করতে পারলো না। তো এই যে পরিস্থিতি, ডি 10 কুণ্ডলী দেখি আমরা, ডি 9 কুণ্ডলী যাই দেখি না কেন আমরা, আলটিমেটলি কিন্তু এখানে হচ্ছে গিয়ে জ্যোতিষ সবসময় যে কাজ করে যাবে সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের এই জায়গাটা প্রথমে উপলব্ধি করতে হবে যে অ্যাস্ট্রোলজিক্যালি কিছু গরমিল আমরা দেখতে পাবো। তো আমরা একটা স্ক্রিন শেয়ার করি এবং ডি 10 কুণ্ডলীটা দেখবার চেষ্টা করি। এই যে কথাটা আমরা বললাম, আমি শেয়ারটা পরে করছি, আগে কুণ্ডলীটা বার করি, তারপর আপনারা দেখবেন। টিএ, হ্যাঁ, এবার আমরা কুণ্ডলীটাকে শেয়ার করি। শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে কিনা দেখুন। আচ্ছা। দেখা যাচ্ছে না? না স্যার। স্যার দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শেয়ার হয়েছে। যাচ্ছে তো। আচ্ছা, তাহলে যদি কেউ দেখতে না পান, হ্যাঁ দেখাতে যাচ্ছে, যদি কেউ দেখতে না পান তাহলে আমাকে একটুখানি জানান।
হয়েছে? আমি স্যার দেখতে পাচ্ছি। ঠিক স্যার আছে, দেখা যাচ্ছে। ব্যাস ব্যাস। তাহলে আমরা এই কুণ্ডলীটা দেখতে পাচ্ছি। মূল কুণ্ডলীটা দেখে আমাদের কি মনে হচ্ছে এই মানুষটা কি হতে পারে? চন্দ্র সংক্রান্ত কোনো পেশা, বা হচ্ছে গিয়ে বুধের সঙ্গে রয়েছে শুক্র মঙ্গল, শুক্র মঙ্গল সংক্রান্ত কোনো পেশা সেটা করতে স্যার পারে। দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছেন না? বৈশালী গোস্বামী। কি সর্বনাশ! তাহলে আপনি একটু রিফ্রেশ করে দেখবেন, কারণ বাকিরা সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আবার ঢুকুন, দেখবেন দেখতে পাবেন। হুম। তাহলে কিভাবে পেশা নির্বাচন করবেন, কি হতে পারে, কি ব্যবসা করা যেতে পারে, কোন দিকে ট্রেন্ডস, এইগুলো দেখবার জন্য আমরা কয়েকটা পদ্ধতি দেখব। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে দশম ভাবের অধিপতি কোন কোন গ্রহের দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে দশম ভাবের অধিপতিকে বুধ, তাকে আপনি দেখতে পেলেন। এবার বুধের সঙ্গে কারা কারা যুক্ত হয়ে রয়েছে, তা এখানে রয়েছে ইউরেনাস, নেপচুন, মঙ্গল আর শুক্র বুধের সঙ্গে যুক্ত হয়েছে এরা। মঙ্গল শুক্র। তারপরে আমরা দেখব ভাবে স্থিত গ্রহ, তারা কারা কারা। তাদের মধ্যে রয়েছে চন্দ্র। এরপরে রয়েছে ভাবে দৃষ্ট গ্রহ, তার মধ্যে রয়েছে রবি আর বুধ। এবার কারা কারা এদের মধ্যে এফেক্টিভ হবে এবং কতটা এফেক্টিভ হবে, এইটা আমাদের একটু বুঝতে হবে। এবার এদের মধ্যে এফেক্টিভ রবি আর বৃহস্পতি, এই দুজনের মধ্যে কে এফেক্টিভ হবে, কাকে আমরা গুরুত্ব দেব? ভাবে তো সবাই দৃষ্টি দিয়ে বসে আছে, আদৌ কাকে বেশি গুরুত্ব দেব? তাহলে কি করে বুঝবো? তাহলে প্রথম সেই ভাব কনসেপ্ট, লগ্নের ডিগ্রি হচ্ছে 0°45'। তাহলে 0°তে লগ্ন রয়েছে, লগ্ন যখন 0°তে রইল, তারপরে কি হচ্ছে? তাহলে দশম ভাবটা শুরু হচ্ছে 0°তে। তাহলে দশম ভাবে যদি 0°তে শুরু হয়, তাহলে বৃহস্পতি 6°44'এ রয়েছে, তাহলে অনেক বেশি এফেক্টিভ, তাই না? অনেক বেশি ক্লোজ, অনেক বেশি সাপোর্টিভ। এবার তাহলে বৃহস্পতি ভাবে দৃষ্ট গ্রহ হিসেবে এফেক্টিভ, বৃহস্পতিকে আমরা রাখলাম। এরপরে কি? এরপরে রয়েছে শুক্র, মঙ্গল বুধের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই বুধের সঙ্গে যুক্ত হয়ে থাকা এটা একটা চিন্তার বিষয়। বুধ হচ্ছে গিয়ে দশমপতি। তাহলে বুধের সঙ্গে যখন যুক্ত হয়ে রইল শুক্র আর মঙ্গল, এদের মধ্যে কে বেশি এফেক্টিভ? এখানে একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা লক্ষ্য করুন। মঙ্গল, সে হচ্ছে গিয়ে ভাবের কাছাকাছি আছে, সে বুধেরও কাছাকাছি আছে। বুধ রয়েছে 9°তে বা 10°তে অ্যাপ্রক্সিমেটলি, আর শুক্র সেখানে রয়েছে প্রায় 25°তে, মানে 16° ডিফারেন্স। আর অন্যদিকে মঙ্গল, সে রয়েছে 4° সামথিং মিনিটে, বলছি 4°3', 4°তেই ধরুন। আর বুধ রয়েছে 9°তে, 5° ডিফারেন্স। তাহলে এইখানে মঙ্গল বেশি এফেক্টিভ নিঃসন্দেহে, কিন্তু মঙ্গলের যে এফেক্ট, সেইটা কিন্তু মঙ্গল বুধের পশ্চাৎবর্তী, বুধের থেকে কিন্তু মঙ্গল পেছনে রয়েছে। বুধ এখানে বক্রী নয়, মঙ্গল স্লো মুভিং প্ল্যানেট, বুধ কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। তাহলে এই ক্ষেত্রে মঙ্গলের এফেক্ট বেশি হলেও শুক্র এবং মঙ্গল কোনোটাই কিন্তু খুব বেশি সাপোর্টিভ হতে পারেনি। কারণটা আমি বোঝালাম। কারণ মঙ্গল বুধের থেকে পেছনে রয়েছে, 1 নম্বর কথা। তাহলে মঙ্গল বুধের থেকে পেছনে থাকার কারণে এটা হচ্ছে গিয়ে প্রিসিডিং প্ল্যানেট হচ্ছে না, হচ্ছে কি ফলোইং প্ল্যানেট, পেছনে আছে, পশ্চাৎবর্তী গ্রহ, তাহলে লেস এফেক্টিভ। আর এদিকে শুক্র, সে অনেকটাই দূরে চলে গেছে, ফলে সেও লেস এফেক্টিভ হয়ে গেছে। বরঞ্চ বৃহস্পতিকে আমরা বেশি এফেক্টিভ গ্রহ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এবার বৃহস্পতির 2-4টে পেশা যদি আপনারা একটু বলেন। শিক্ষকতা স্যার। স্যার শিক্ষকতা, ফুড ওরিয়েন্টেড কোনো কাজ করব। হ্যাঁ। উকিল হতে পারে, লাইব্রেরি। ব্যবসা সংক্রান্ত কিছু হতে পারে, স্পিচ দিয়ে কিছু কাজ হতে পারে, আর মোস্ট প্রবাবলি ধর্মগুরু। ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, সেবামূলক কাজ স্যার। সেবামূলক কাজ হতে পারে। আর
পলিটিক্যাল লিডার। পলিটিক্যাল লিডার, কিন্তু একটু কারণ দার্শনিক মানসিকতা সম্পন্ন হবে, মানে সেই এখনকার পলিটিশিয়ানদের মতন সেই পলিটিশিয়ান হবে না। মানে গুড থট। কনসালটেন্সিও তো হতে পারে স্যার। স্যার স্যার এখানে ইউটিউবের হতে পারে। গবেষণা, অধ্যাপনা আর পলিটিশিয়ান। স্যার ইউটিউব করলে তার কথা সবাই শুনবে। ইউটিউব করলে শুনবে। ধর্মের সাথে তো যাচ্ছে, ধর্ম সংক্রান্ত যে কোনো কাজে সে করতে পারবে স্যার। ধর্ম সংক্রান্ত কাজ করতে পারবে। ধর্মগুরু, কিন্তু ধর্ম ডিলার। এবার আমি একটুখানি ইন্টারাক্ট করি। লগ্নে রাহু আছে, লগ্নে রাহু থাকার জন্য এবং পঞ্চমে শুক্র মঙ্গল থাকার জন্য অটোমেটিক্যালি কিছু কাজ বাদ হয়ে যাবে। তো এই কোন কোন কাজ বাদ হয়ে যাবে সেগুলো আপনারা ভেবে সেইগুলো বাদ দিয়েই বলুন। স্যার ইউটিউবার সব থেকে ভালো হবে, কারণ কি ওই আহ, রাহু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল ওরিয়েন্টেড সব কাজকর্ম। আর বৃহস্পতি, তার জন্মছকে বৃহস্পতি ঠিক থাকলে তার কথা সবাই শুনবে, মানবে তাকে। ঘ্যামাট থাকবে তার ভিতরে একটা বৃহস্পতির রাহুর সঙ্গে। স্যার লগ্নে রাহু থাকার জন্য, ধর্মকর্মবাদ। হ্যাঁ ধর্মকর্ম আমারও মনে হচ্ছে বাদ, ম্যাটেরিয়ালিস্টিক দিকে বেশি যাবে। কারণ লগ্নে রাহু থাকার জন্য ফরেন রিলেটেড কিছু মানে কাজকর্মের সুযোগ হতে পারে, সে ভেরি পার্সনটি গুড, চাইবে। ভেরি গুড। এবং হ্যাঁ, এবং বৃহস্পতি 12th লর্ডের সাথে কনজাংশন হয়ে রয়েছে, ফলে মনে হচ্ছে বৃহস্পতি যে কাজটা করবে সেটা ফরেন রিলেটেড কাজই হবে, এবং সেটা লগ্নে রাহু সাপোর্ট করছে। খুব ভালো। এবং স্যার হ্যাঁ, এবং আমার স্যার মনে হচ্ছে ইম্পোর্ট যেহেতু, এক্সপোর্টের কাজ করতে পারে, ইম্পোর্ট হ্যাঁ একজন সেটাই একজন বলছি। বলে নিন, তারপর আর একজনের বলবেন। এক্সপোর্টের কাজ। হ্যাঁ, এবং যেহেতু ওই ফরেন রিলেটেড কাজ মানে ইম্পোর্ট এক্সপোর্টই বলতে চাইছিলাম। এবং 10th হাউসে চন্দ্র বসে রয়েছে, ফলে 10th হাউসকে গভর্ন করছে চন্দ্র, এবং চন্দ্র রিলেটেড কাজও এখানে চলে আসছে, কিছু লিকুইডের ব্যবসা হতে পারে। এবং যেহেতু 10th লর্ড বুধ, বুধ আবার শুক্রের সাথেও যুক্ত হয়ে রয়েছে আপনি যেটা বললেন, এবং আমি এটা দেখতে পাচ্ছি যে মঙ্গল এখানে ঠিক এক্সল্টেড বলা যাবে না, কিন্তু যেহেতু 8th লর্ড মঙ্গল, তাই মনে হচ্ছে বারবার একে, যে কাজটা উনি করবেন ফরেন রিলেটেড কাজ, ব্যবসা করবেন, চন্দ্র রিলেটেড কিছু লিকুইডের ব্যবসা হতে পারে, এবং সেই কাজটার জন্য তাকে যাতায়াত করতেও হতে পারে, কারণ 8th লর্ড এবং 3rd লর্ড মঙ্গল, 3rd লর্ড তো নাকি, হ্যাঁ থার্ড থার্ড হ্যাঁ লর্ড হ্যাঁ, ঠিকই। ঠিক না? হ্যাঁ এবার, হ্যাঁ এইটুকুই আমি মানে জাজ করতে পারছি আপাতত। স্যার আমার মনে হচ্ছে এখানে যেহেতু রাহু রয়েছে, রাহু তো একটা, আমরা রাহুকে হচ্ছে ওই ঘুরে ঘুরে কাজকর্ম এইসবের সঙ্গে তুলনা করি, বিদেশ সেটাও তুলনা করি। এখানে বৃহস্পতির সঙ্গে দ্বাদশপতি তিনি যুক্ত রয়েছে, দ্বাদশ ঘর থেকে আমরা ওই সমস্ত বিদেশ সেগুলো দেখি। আর চন্দ্র যেহেতু দশম ঘরে, তো আমার মনে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে রিলেটেড হবে। আর এখানে বৃহস্পতি নিজেই চতুর্থপতি এবং সপ্তমপতি, তো এই কারণে হচ্ছে ব্যবসার দিকে এর ঝোঁকটা আশা করি থাকতে পারে। আচ্ছা, তো এইবার স্যার আমরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি কানেকশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ, কানেকশন আছে তো। টেলিকমিউনিকেশনও তো হতে পারে, দশমে চন্দ্র ক্ষেত্রে আছে আমার মনে প্র্যাকটিক্যালি। হচ্ছে যেন কম্পিউটার ওরিয়েন্টেড কাজ টেলিকমিউনিকেশন হতে পারে। দশমে চন্দ্র থাকলে ট্যুর অ্যান্ড ট্রাভেল এটাও হতে পারে। ইঞ্জিনিয়ারিং কানেকশন লাগছে। আচ্ছা ব্রজেশ্বর বাবু, আপনার কথা স্পষ্ট আসছে না। এনিওয়ে, আমরা এবার একটু এগোই। অনেক অনেকটাই আমরা পেলাম, তবে একটা জিনিস খুবই খারাপ লাগলো আমার, সেটা হচ্ছে আমাদের মাতৃশক্তির কাছ থেকে আমাদের রেসপন্স খুব কম। এনিওয়ে, এবার আমরা চলে আসব দশাংশ কুণ্ডলী। দশাংশ কুণ্ডলীতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তিনটে। প্রথম হচ্ছে সবচেয়ে বলবান গ্রহ, সবচেয়ে বলবান গ্রহ, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে লগ্নের সঙ্গে সম্পর্ক যুক্ত গ্রহ। 3 নম্বর হচ্ছে 10 নম্বর ঘরের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহ। তাই এই ক্ষেত্রে 10 নম্বর ঘরের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহ হিসেবে বৃহস্পতির রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে।
কিছুটা মঙ্গলকেও দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বলবান গ্রহ হিসেবে দুজন মিলে যুদ্ধ করছে। তার মধ্যে দুজন, এই যে দুজন যুদ্ধ করছে, এই দুজন কারা কারা বলতে পারেন? সবচেয়ে বলবান গ্রহ হচ্ছে দুটোর মধ্যে আমাকে বাঁচতে হবে। এই যে দুটো, এরা কারা কারা, কারা এখানে বেশি বলবান হয়ে রয়েছে দশাংশ কুণ্ডলিতে? শুক্র আর শনি। শনি স্যার, শনি। শুক্র আর শনি না, স্যার দুটো। মঙ্গল আর শনি, স্যার না, মঙ্গল হ্যাঁ, শনি। শুক্র এবং শনি, শুক্র এবং শুক্র এবং শনি। তাহলে শুক্র এবং শনির মধ্যে শুক্র যেহেতু লগ্নে রয়েছে আর শনি যেহেতু ষষ্ঠে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে শুক্রকে আমরা মোর এফেক্টিভ ফর কর্মা প্রফেশন, তার জন্য মোর এফেক্টিভ প্ল্যানেট হিসেবে চুজ করতে পারি শুক্রকে। আহ এখানে কিন্তু আমাদের পুরো প্রসেসটাই অ্যানালাইটিক্যাল। এই ক্ষেত্রে আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। যদি এখানে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যেতাম তাহলে কিন্তু এত জটিলতা আসতো না। সরাসরি আমাদের 10th হাউসের সাবলর্ড বা 10th হাউসের আহ অধিপতি কাকে সিগনিফাই করছে, বা সেখান থেকে আমরা সরাসরি একটা জায়গাতে আসবার চেষ্টা করতাম। আচ্ছা, এইবার আমরা আরেকটু জটিলতার মধ্যে ঢুকি। সেটা হচ্ছে আহ এখানে নাক্ষত্রিক চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমরা সেইভাবে করিনি। নাক্ষত্রিক চিন্তা ভাবনাতে কিছু কি আসা যেতে পারে? আচ্ছা থাক, নক্ষত্র নিয়ে আমরা ঘাটাঘাটি করব। আমাদের এই কুণ্ডলিটার মধ্যে সবচেয়ে বলবান এবং ডিটেন কুণ্ডলিতে এফেক্টিভ প্ল্যানেট তিনি হচ্ছেন শুক্র। 10 নম্বর ঘরে অবস্থান করে রয়েছেন বৃহস্পতি। তাহলে আমাকে একটা জিনিস বলুন, এখানে মোস্ট এফেক্টিভ যদি আমরা ধরি তাহলে শুক্র, শনি, বৃহস্পতি এই সিরিজে আসবে। তাহলে এই ক্ষেত্রে শুক্র আর বৃহস্পতিকে আমি চুজ করব, কারণ হচ্ছে গিয়ে শুক্র এখানে লগ্নেই বসে রয়েছে আর বৃহস্পতি ডিটেন কুণ্ডলীর দশমে বসে আছে। এবার হচ্ছে গিয়ে ওই আগে যা যা সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্তের মধ্যে একটা কমন সিদ্ধান্ত হচ্ছে বিদেশ। তাহলে এই বিদেশ সংক্রান্ত সিদ্ধান্তের পরে আপনারা আর কি কি ভাবছেন একটু বলুন। বেশি দরকার নেই, 2-4 জন বললেই হবে, কারণ এখানে আমাদের এফেক্টিভ প্ল্যানেটস হচ্ছে গিয়ে মূলত আমরা বলবো শুক্র, আর এখানে হচ্ছে বৃহস্পতি, রবি, রাহু, বৃহস্পতি, রাহু। বিদেশে গিয়ে স্যার স্টাডি করতে পারে। বিদেশে গিয়ে স্টাডি করতে পারে। তারপরে চাকরিটা কি বিদেশেই করবে না দেশে ফিরে আসবে? লগ্ন আমরা পরিচয় কর্মায় আছি, বিদেশ কর্মা কর্মা। বিদেশে আমরা স্যার আইটি কোম্পানিতে সার্ভিস করছে, সেরকমও হতে পারে। আচ্ছা, এবার এবার হচ্ছে গিয়ে আমাদের এখন এফেক্টিভ প্ল্যানেট হলো 3টে: শুক্র, বৃহস্পতি, রাহু। এদেরকে আমরা মূল গুরুত্ব দিলাম। এবার তারপরে হচ্ছে গিয়ে কি হতে পারে সেটা একটু ভালো করে ভাবুন, দেখে টেকে ঠান্ডা মাথায় বলুন। স্যার স্যার আমি এখানে বলেছিলাম দ্বাদশ সফটওয়্যার একজন একজন ইঞ্জিনিয়ারিং আছে। একজন একজন করে, এরকম নয়। স্যার এখানে দ্বাদশাংশে তো কেতু আছে 4th হাউসে, তো একটা হতে পারে যে তার ইচ্ছে নাও বা হতে পারে বাড়িতে আসা। দ্বাদশাংশ নয়, এটা হচ্ছে দশাংশ কুণ্ডলী, দশমাংশ। সরি সরি দশাংশ, হ্যাঁ সরি স্যার। হ্যাঁ সেখানে কেতু আছে, তো একটা হতেই পারে ইচ্ছে নাই বা থাকতে না পারে না, ফেরার। এখানে একটা গন্ডগোল হলো। দশাংশ কুণ্ডলীতে চতুর্থ ভাব বলবে কর্মের স্থান। কর্মের স্থানে অশান্তি রয়েছে কিনা, কর্মের স্থানটা ভালো হচ্ছে না কিনা, এই জায়গাটা বলবে হচ্ছে গিয়ে দশাংশ কুণ্ডলীর চতুর্থ ভাব। কিংবা দশাংশ কুণ্ডলীর চতুর্থ ভাব এটা বলতে পারে যে কাজের জন্য মায়ের থেকে দূরত্ব তৈরি হবে কিনা, এইসব ব্যাপার বলবে। স্যার বলি হ্যাঁ কিছু। বলুন। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে দেখা যাচ্ছে লগ্নে শুক্র, তাহলে আহ, যে ব্যক্তিটি তার কাজের ক্ষেত্রে মানসিকতা হবে শুক্র টাইপের, ভেনুসিয়ান। মানে সে হয়তো কোনো আর্ট রিলেটেড কাজেও থাকতে পারে,
মিডিয়া ইন্ডাস্ট্রিতেও থাকতে পারে, এরকম বোঝা বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে রাহু কুম্ভ রাশিতে রয়েছে, রাহু ফরেনকে শো করে, এবং 11th লর্ড বৃহস্পতি রাহুর সাথে যুক্ত হয়ে রয়েছে। তাহলে তার বিদেশ থেকে তার গেইনকে দেখাচ্ছে, কাজের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত এটা দেখাচ্ছে, এটা মানে এখান থেকে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত শনি, আপনি বললেন যে ওখানে শনিও একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট এসে যাবে। তা শনি 6th হাউসে আছে, মানে D10 চার্টের কর্মত্রিকোণ, তার মানে সে সার্ভিস, এবং শনি এক্সল্টেড, তার মানে সে এক্ষেত্রে শনি যেহেতু এক্সল্টেড হয়ে রয়েছে এবং সেটা 12th লর্ডের সাথে এক্সল্টেড হয়ে রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে বিদেশে গিয়ে সার্ভিস করবে যদি সে শনি সংক্রান্ত কোনো কাজ করে। আর কিন্তু তার মানসিকতা থাকবে কাজের ক্ষেত্রে, সে ব্যক্তিরই থাকবে সে শুক্র ওরিয়েন্টেড, সে হয়তো মিডিয়া, আর্ট এইসব রিলেটেড সে কাজ করতে পারে। আর তৃতীয়ত তার মানে গেইন হবে, বৃহস্পতি তাকে গেইন দেবে এবং সেটা ফরেন থেকে দেবে। এই তিনটে আমি আপাতত বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। একদম একদম সুন্দর। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? স্যার, যদি শুক্র আর বৃহস্পতিকে আর তার সাথে রাহুকে নিই, সেক্ষেত্রে মনে হচ্ছে এ মিডিয়া ইন্ডাস্ট্রি এই সমস্ত দিকে যেতে পারে, এর ঝোঁক থাকতে পারে, ফ্যাশন, আচ্ছা, ডিজাইন। রাহুটাকে বাদ দিয়ে যদি নিই, রাহুটাকে বাদই রাখি। তাহলেও শুক্র বৃহস্পতি দুজনেই তো গুরু, এবং দুজনের ক্ষেত্রেই হচ্ছে গুরুর ক্ষেত্রে তো একটা মানে একটা কিরকম বলি, একটা উম, একটা ওভার থিঙ্কিং থাকবেই। ভেরি গুড। তো মনে হচ্ছে এটা ফ্যাশন, এই সমস্ত ডিজাইন বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে সাথে যুক্ত হতে পারে। সুন্দর সুন্দর, অতীব সুন্দর। এ, লোকটা কি একটু কুড়ে টাইপের হবে কাজের ক্ষেত্রে, কারণ শুক্র তো একটু মানে নড়বে চড়বে কম। কিন্তু শুক্র নিজের রাশিতেই বসে রয়েছে, ফলে আহ মানে বৃষভ রাশির যে বৈশিষ্ট্যগুলো সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তার মধ্যে। ফলে বৃষভ রাশির যে প্রকাশটা হবে, সে হয়তো নিজের কোনো কোম্পানিও খুলতে পারে, এরকম হতে পারে, কারণ এন্টারপ্রাইজিং দেখায় টরাস। আচ্ছা, আমি একটু পড়ি, হ্যাঁ, পড়ে শোনাই। বৃহস্পতির পেশা, মূলত মূল পেশাগুলো। বৃহস্পতির মূল পেশাগুলোর মধ্যে রয়েছে শিক্ষকতা, আইন সংক্রান্ত চাকরি, নিয়ামক সংস্থা। নিয়ামক সংস্থা মানে হচ্ছে গিয়ে, যেমন ধরুন আইএসও, আইএসও একটা নিয়ামক সংস্থা, এরকম। তারপর হচ্ছে অধ্যাপনা, খাদ্য, ঔষধ, প্রশাসন, বস্ত্র, চিকিৎসা ক্ষেত্র। তাহলে এই কটাই হচ্ছে গিয়ে বৃহস্পতির পেশার, মানে বৃহস্পতির চাকরি, মেইনলি চাকরি। কেন চাকরিটাকে আমরা প্রেফার করছি সেটাকে আমি পরে বলছি। তো চাকরির ক্ষেত্রে মূলত এই বিষয়গুলো আমরা পাবো। কোন বিষয়গুলো? আবার পড়ি। শিক্ষকতা, আইন, নিয়ামক সংস্থা, অধ্যাপনা, খাদ্য, ঔষধ, প্রশাসন, বস্ত্র এবং চিকিৎসা ক্ষেত্র। এছাড়াও কিছু কিছু রয়েছে, যেমন এগ্রিকালচার, সেখানে আমরা বৃহস্পতিকে পেয়ে থাকি। হলো, শুক্রের পেশাগুলো বলি। রাসায়নিক দ্রব্য উন্নয়ন, বেসরকারি বিলাসবহুল শিক্ষাক্ষেত্র, চাকুরি, প্রসাধন, ফটোগ্রাফি, ফ্যাশন, ইন্টেরিয়ার ডিজাইন, বিলাসবহুল হোটেল, ইলেকট্রনিক্স, ভ্রমণ, ইঞ্জিনিয়ারিং, বিদেশে চাকরি, গ্ল্যামার, অভিনয় জগৎ, ডাক্তারি এবং ভেষজ সংক্রান্ত চিকিৎসা। আচ্ছা, দুটোর ক্ষেত্রেই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্রে দুটো কমন ফ্যাক্টর বেরিয়ে এলো। দুটো ফ্যাক্টর আছে এখানে, একটা হচ্ছে দুজনেই গুরু। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যেটা, দুজনেরই কিন্তু হিলিং পাওয়ার আছে। বৃহস্পতি এবং শুক্র দুজনের মধ্যে কিন্তু ট্রিটমেন্ট করবার এবিলিটি রয়েছে।
স্যার খাবার দাবার বা ফ্যাশন ডিজাইনিং, জামা কাপড়ের ক্ষেত্রে সেটাও ডক্টরের হতে কিছু পারে। কানেকশন পাচ্ছেন? ডক্টর আমার মনে বলছি হচ্ছে। বলছি আসছি। আচ্ছা, বলছি স্যারকেই বলতে দিন না। এবার আমরা স্যার বলছি। বলছেন কথা। তাহলে এই জায়গাটাতে একটা জায়গা আমরা একটা দিক আমরা পুরোপুরি অ্যাভয়েড করেছি, সেটা হচ্ছে চিকিৎসা, মেডিকেল। তো এই চার্টে রবি, বৃহস্পতি এবং চন্দ্র এই কম্বিনেশনে চিকিৎসা শাস্ত্রের দিকে এগিয়েছে। তো প্রথমেই আমরা একটা কথা বললাম যে যার চিকিৎসা শাস্ত্র হওয়ার কথা নয়, তথাপি সে চিকিৎসা শাস্ত্র শিখবার দিকে চলে যাচ্ছে। কেন না? হচ্ছে গিয়ে আহ ফ্যামিলির প্রচুর টাকা আছে, পারিবারিক প্রচুর অর্থ রয়েছে, তার কারণে চীন দেশে যা ডাক্তারি পড়তে চলে যাচ্ছে। তো চীন দেশ ডাক্তারদের জন্য স্বর্গরাজ্য, ওখানে গেলে মোটামুটি খুব ভালো ডাক্তার হওয়া যায়। ভারতবর্ষের থেকে চীন দেশের ডাক্তারি শাস্ত্রটা ভালো। ঠিক একইভাবে ইউক্রেনে প্রচুর মানুষ ডাক্তারি পড়তে গিয়েছেন, অনেক অনেক টাকা দিয়ে গিয়েছেন তারা। সেই সমস্ত আমাদের বড় কথা নয়। এখানে একটা বড় ফ্যাক্টর, একটা খুব বিগ ফ্যাক্টর কাজ করেছে, সেটা হচ্ছে মেরিট এবং মানি। সেখানে ডাক্তারি পড়তে যেতে কি পরিমাণ মেধা লাগে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বিশ্বাস করুন, আমি একেবারেই এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে টাকা অনেকটাই লাগে, এটা আমি জানি। তো চায়নাতে ডাক্তারি পড়তে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে যাওয়াটা রিয়েলি টাফ। প্রকৃতি তো একটা সিস্টেম তৈরি করে দেয়, সেই সিস্টেমের বাইরে যাওয়াটা কঠিন। তো বাবার বা পরিবারের টাকা পয়সা নিয়ে তারা গেল, কিন্তু যাওয়ার পরে এমন একটা টাইমে অদ্ভুত কিছু সমস্যা হলো। করোনা পিরিয়ডে এদেরকে 2 বছরের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া। তো এই করোনা পিরিয়ডে 2 বছরের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়ার ফলে এর যে এমবিবিএস ডিগ্রি, সেটা সমস্যাগ্রস্ত হয়ে গেল। ফলে এমবিবিএস ডিগ্রিটা যে কার্যকরী হবে, সেটা হচ্ছে 6 বছরের এমবিবিএস ডিগ্রি। জবে এদের রেজিস্ট্রেশন হয়েছে আর জবে এরা কাজ করতে পারছে, সেই যে ডিগ্রির টাইমিংটা, যেটা 4 বছরে করার কথা, এদের ক্ষেত্রে সেটা 6 বছরের হয়ে গেল। এবং এই যে মানুষগুলো, এই লটের মানুষগুলো, তারা একটা উষ্মার পাত্র হয়ে গেলেন যে এদেরকে এরা ঠিক না, এরা ওই করোনা পিরিয়ডের মানুষ, যে এরা ভালো হতে পারেন, এই ব্যাপারটাই কোম্পানিদের কাছ থেকে দূরে চলে গেল। ফলে একে এই মুহূর্তে একটা বেটার কোর্স করতে হবে, একটা বড় সড়ো কোর্স করতে হবে। এবং কোর্স করতে পারলে তবে হচ্ছে গিয়ে এ একটা ভালো চাকরি বাকরি পেতে পারবে। তো কোর্সটা হচ্ছে গিয়ে আগে জরুরি। কোর্স করতে পারলে পরে তারপরে বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন কিছু করছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আর এখনো পর্যন্ত চাকরি পেয়ে উঠতে পারেনি। চাকরি নয়, মানে চাকরি তো পাবেই না, কোনো একটা ভালো যে কোর্সে অ্যাডমিশন নেবে, সেরকম কোনো কোর্সও কিন্তু এখনো পর্যন্ত সে অ্যাডমিশন নিতে পারে। তাহলে ওই প্রকৃতির বিরুদ্ধে এর আপনারা যেগুলো বললেন, সেগুলোই এর হওয়ার প্রবাবিলিটি, সেগুলোই এর হওয়া উচিত। কারণ গ্রামার তাই বলছে। হ্যাঁ, ডাক্তার হওয়ার যে কম্বিনেশন একদম নেই তা নয়। মেডিকেল চন্দ্র ইন্ডিকেট করে হোমিওপ্যাথি মেডিসিন, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, ভেষজ দ্রব্য, চিকিৎসা শাস্ত্র, এগুলো ইন্ডিকেট করে। আর দশাংশ কুণ্ডলিতে আমরা যখনই শুক্র বলবো, তখনই ঝপ করে আমাদের মনের মধ্যে আসবে যে চিকিৎসা ক্ষেত্রে যত নিখুঁত চিকিৎসা আছে, যত চিকিৎসা যেখানে আউটপুট আছে, যত চিকিৎসা যেখানে রিলিফ হয়েছে, জাতক বা জাতিকা ট্রিটমেন্টের পরে হ্যাপি হয়েছে, এই ব্যাপারটা যত জায়গায় হয়েছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে কিন্তু শুক্র এসছে। যেখানে হচ্ছে কি একটা পারফেক্ট অপারেশন হবে, সেটা যা অপারেশন হোক, সেখানে নিখুঁত অপারেশন, অপারেশন করবার জন্য যেমন মঙ্গলকে লাগবে, ঠিক তেমন ভাবেই অপারেশনটা সাকসেসফুল হওয়া, রোগীকে বাঁচিয়ে নিয়ে আসা। অপারেশন তো একটা কঠিন পরিস্থিতিতেই হবে, যে আর কিছু করে হচ্ছে না, কাটাকুটি করতে হবে। তো কেউ চায় না কাটাকুটি। তো এই যে অপারেশন হবে, অপারেশন হওয়ার সিচুয়েশন, অপারেশন হওয়ার জায়গা থেকে যে কাটতে হবে, কেটে সুস্থ করে ফেরত নিয়ে আসা, এইখানে কিন্তু কাজটা করবে কে? ভিনাস, শুক্র। কারণ আমরা জানতাম শুক্রের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল। পরবর্তীকালে আমরা যারা যে সমস্ত মুনি ঋষিদের কাছ থেকে পেয়েছি আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্র, তো এই যে পুরো চিকিৎসা শাস্ত্র, ভেষজ শাস্ত্র, যতক্ষণ মুখস্থ, প্রয়োগ হচ্ছে না, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বৃহস্পতি।
মনে সব আছে, অ্যানাটমি পড়ে নিয়েছে, ফিজিওলজি পড়ে নিয়েছে, মেডিসিন পড়ে নিয়েছে, কিন্তু ট্রিটমেন্ট করতে পারছে না, রেমেডি করতে পারছে না। আপনারা জ্যোতিষ চর্চা করছেন, পড়ছেন, গ্রামার শিখে নিচ্ছেন, কিন্তু রেমেডি হচ্ছে না। তো এই যে রেমেডিটা হচ্ছে না, তার কারণ হচ্ছে শুক্রটা দুর্বল। আবার অনেক লোক রয়েছে, তাদের রেমেডি টেমেডি এমনি এমনি হয়ে যায়, চোখ বন্ধ করে বলছে এই নাও রেমেডি, এই করে দিলাম রেমেডি। তো এই যে রেমেডি ধুম করে করে দিল, তো এইটা হচ্ছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই মানুষগুলোর মধ্যে রেমেডি করবার ক্ষমতা রয়েছে। তো যেখানে রেমেডি রয়েছে, যেখানে রেকটিফিকেশন রয়েছে, যেখানে পারফেকশন রয়েছে, সেই জায়গাটা হচ্ছে যেখানে প্রয়োগ রয়েছে, প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন, ইউটিলাইজেশন, দক্ষতা রয়েছে, সেই সব ক্ষেত্রগুলোতে আমরা শুক্রকে নিয়ে আসতে হবে। যদিও দুটো ক্ষেত্রেই, এবং এখানে আমাদের মেডিকেল হওয়ার একটা যোগ রয়েছে, যোগ নেই বলবো না, তবে খুঁজে পাওয়া খুব মুশকিল। এত ধরনের পেশা, আপনারা অনেকগুলো নাম বলেছেন, সবকটাই ঠিকঠাক, তবে একটা জিনিস বিরাট ভালো বলতে পেরেছেন আপনারা, সেটা হচ্ছে বিদেশ, ফরেন। এই মানুষটা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, বিদেশে চাকরি করবে, সেই ব্যাপারগুলো রয়েছে। বেসিক্যালি এই এই মানুষটার মধ্যে এমন একটা বিষয় ইনজেক্ট করা হয়েছে যে এ চট করে বলবে যে বিদেশটা হচ্ছে গিয়ে ভালো, দেশটা ভালো না। মানে প্রচুর মানুষ রয়েছে তারা নিজের যোগ্যতায় বিদেশে গিয়েছে, গিয়ে ফিরে এসে বলেছে আর যাব না। আর প্রচুর মানুষ আছে যারা হচ্ছে গিয়ে নিজেদের যোগ্যতায় যেতে পারেনি, ধাক্কায় গেছে, তারা বলছে বিদেশটাই সবচেয়ে ভালো। এনিওয়ে, যার যার মতামত, আমাদের হেডেক নেই। তো লগ্নে যে রাহু রয়েছে, লগ্নের রাহু, এটা কিন্তু ভীষণ এফেক্টিভ, এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেমন এফেক্ট করেছে, বাইরে একে নিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে লগ্নের রাহু কিন্তু এই মানুষটার ভালো করে পড়াশুনো করবার ক্ষমতাটাকে বরবাদ করেছে। যদিও অ্যাকচুয়ালি এই রাহুটাকে আমরা লগ্নের রাহু হিসেবে ধরবো না, আমরা রাহু হিসেবে ধরবো কোথাকার না, দ্বিতীয় ভাবের। কারণ 28 ডিগ্রিতে রয়েছে রাহু, আর লগ্ন রয়েছে 0 ডিগ্রিতে। তাহলে 15 ডিগ্রির পর থেকে যদি একটা নতুন ভাব শুরু হয়, তাহলে ভাবচলিত চক্রে আমাদের রাহু, সে কিন্তু পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে 2 নম্বর ঘরে চলে যাবে। পিছিয়ে যাবে কেন বললাম, কারণ রাহু হচ্ছে উল্টো দিক থেকে আসছে, 2 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘরে ঢুকেছে। আর রাহু যখনই হচ্ছে গিয়ে আহ আমরা যেটা বললাম 28 ডিগ্রিতে রয়েছে, তার জন্য রাহুর কিন্তু এফেক্টিভনেস সেটা অনেকটাই কম। এবং লগ্নের প্রিসাইডিং রাহু লগ্নের প্রিসাইডিং প্ল্যানেট, এবং যেহেতু লগ্ন রাহুর দিকে, রাহু লগ্নের দিকে এগোচ্ছে, তার জন্য রাহুর ইম্প্যাক্ট থাকবে, রাহু এর উপরে প্রভাব বিস্তার করবে এবং করেছে। কিভাবে করেছে সেগুলোতে আর আমরা যাচ্ছি না। রাহু যেভাবে একটা লোকের উপরে প্রভাব বিস্তার করে, একটা বিধর্মী সুলভ আচরণ যাকে বলে আর কি, বাকিটা আপনারা বুঝে নিন। এটি একটি মেয়ের চাল, মেয়েটি খুবই সুন্দরী, খুবই ভালো তাকে দেখতে। এবার এরা জ্যোতিষ টতিষে এরা বিশ্বাস করে না। তো তারপরে যখন এখন দেখেছে যে কোনো পরীক্ষায় সাকসেস আসছে না, কোনো কাজে সাকসেস আসছে না, তখন কিন্তু যাকে বলে টনক নড়েছে, মানে বুঝতে পেরেছে যে একটা গড়বড় কিছু হচ্ছে। তো এই গড়বড় খুঁজতে গিয়ে তখন এদের অ্যাস্ট্রোলজারের চিন্তা এসছে মাথায়। এবার যখন অ্যাস্ট্রোলজারের চিন্তা মাথায় এসছে, তখন কিন্তু এরা আমাকে খুঁজে পেয়েছে এবং আমার সঙ্গে কথা বলেছে। মজার জিনিস হচ্ছে গিয়ে, ভীষণ মজার, ভীষণ ইন্টারেস্টিং, এবং আমি খুব হ্যাপি যে আপনারা যতটা বলতে পেরেছেন, আমি কিন্তু এদের চার্ট দেখে অতটাও বলতে পারিনি। আমার থেকে আপনারা বেশি প্রেডিক্ট করেছেন, এই বিষয়ে একদম নিশ্চিন্ত হওয়া যায়। এবং এটা আমার কাছে বিরাট আনন্দের বিষয় যে আমার থেকে আপনারা বেশি প্রেডিক্ট করতে পেরেছেন, বা অ্যাটলিস্ট বিদেশটা আপনারা, আপনাদের মধ্যে অন্তত 2-3 জন তারা মিলিয়েছেন। এটাই আর কি সাকসেস, এটাই আর কি একজন আহ টিচারই বলি, আমি আপনাদের শেখাচ্ছি, টিচার হিসেবে এটা আমার সাকসেস যে আপনারা এটা বলতে পেরেছেন। এনিওয়ে, তো এই মানুষটার চার্টে আমরা একদম চোখ বন্ধ করে বলতে পারি যে শুক্র নির্দেশিত কোনো পেশা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন শুক্র, এবার একটুখানি বুঝতে হবে। এবার একটু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি। তাহলে প্রথম হচ্ছে কি আমাদের দশমপতি।
দশমপতি কে? বুধ। দশমপতি বুধ যখনই হলো, বুধ কোথায় বসে রয়েছে? বুধ বসে রয়েছে পঞ্চম ঘরে। কার সাথে? মঙ্গল আর শুক্রের সাথে। এই দুজনকে আমরা বাদই রাখি আপাতত। শুক্র রয়েছে 24 ডিগ্রিতে, মঙ্গল রয়েছে 4 ডিগ্রিতে। তাহলে এখানে প্রিসাইডিং প্ল্যানেট, মোস্ট অ্যাক্টিভ প্রিসাইডিং প্ল্যানেট হিসেবে শুক্র কাজ করেছে। এখানে আর একটা গ্রহ অদ্ভুতভাবে কাজ করে গেছে, সেই গ্রহটাকে আপনারা ইগনোরই করেছি, সেটা হচ্ছে নেপচুন। নেপচুন ইউরেনাস এদের ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি 5 ডিগ্রি। তাহলে মঙ্গল, ইউরেনাস, নেপচুন এরা সবাই একসাথে রয়েছে। ইউরেনাসের মধ্যে ওই কাটাকুটি করবার টেন্ডেন্সি এটা রয়েছে, আর নেপচুনের মধ্যে রয়েছে মারাত্মক হিলিং পাওয়ার, প্রচন্ড ব্যাপক হিলিং পাওয়ার নেপচুনের মধ্যে রয়েছে। তো নেপচুনের মধ্যে এই যে হিলিং পাওয়ার রয়েছে, সেটা আরো বেড়েছে শুক্রের উপস্থিতিতে। কারণ শুক্রের কাছে রয়েছে মৃত সঞ্জীবনী বিদ্যা, ট্রিক্স, যে ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ দিয়ে দেবো। আমরা জ্যোতিষ শাস্ত্রে যেটাকে বলি টোটকা, তো সেই টোটকা মেডিকেল সাবজেক্ট, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও কিছু টোটকা রয়েছে। একজন মানুষকে হঠাৎ করে একটা কিছু করা হলো, তাতে ইমিডিয়েট সেই মানুষটা একটু রিলিফ পেলো। রিলিফ পাওয়ার পরে প্রপার ট্রিটমেন্ট করা আস্তে হলো, আস্তে ধীরে শুরু হলো। কিন্তু তার আগে একটা ধাক্কা, একটা ব্যাকআপ, একটা পুশ, সেইটা হচ্ছে গিয়ে রয়েছে, সেটা দরকার। তো এইখানেও সেরকম একটা কানেক্টিভিটি আমরা পাচ্ছি ইউরেনাস, মার্স এদের থেকে। তো এখানে শুক্র, সে কিন্তু প্রিসাইডিং প্ল্যানেট, মানে অগ্রবর্তী সম্মুখবর্তী গ্রহ। আর মঙ্গল এখানে হচ্ছে গিয়ে ফলোইং প্ল্যানেট। তো যদি আমরা শুক্র মঙ্গলকে ধরি, তাহলেও একটা মেডিকেল প্রফেশন আসছে। এছাড়াও এর দশম ভাবের উপরে রবি এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে। রবি এবং বৃহস্পতি ভালো ডাক্তার ইন্ডিকেট করে, ভালো উকিল ইন্ডিকেট করে, ভালো শেয়ার ব্রোকার ইন্ডিকেট করে। তার সঙ্গে সঙ্গে যখন চন্দ্র এলো, তখন কমিউনিকেশন, সেবা, হেলথ, নার্সিং, এই ব্যাপারগুলো আস্তে আস্তে প্রমিনেন্ট হলো। তো এই সমস্ত কিছু মিলেমিশে আলটিমেটলি একটা মৃদু পার্সেন্টেজ, একটা অল্প পার্সেন্টেজ পাওয়া গেল, যে পার্সেন্টেজের জন্য মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তাহলে সুতরাং ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হলো বিষয়টা। এবার যেহেতু যে কথাগুলো আমরা এতক্ষণ বলেছি সেটাই স্বাভাবিক, সেটাই উচিত, সেটাই প্রকৃতি, কিন্তু এরা হচ্ছে গিয়ে যেহেতু অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত স্বাবলম্বী এবং অত্যন্ত সচ্ছল, মানে ভীষণ সচ্ছল, তো সেই কারণে এদের ব্যাকআপ, এদের ধাক্কা, সেই ধাক্কা কিন্তু এদেরকে এগিয়ে নিয়ে গেছে। এবার এই যে এগিয়ে নিয়ে যাওয়া, এখানে এদের বাবার একটা ব্যাকআপ রয়েছে। তাহলে এখানে আমরা কি বললাম? প্রিসাইডিং প্ল্যানেট এখানে একটা গুরুত্ব পেয়েছে। প্রিসাইডিং প্ল্যানেট কে? সে হচ্ছে এখানে শুক্র। শুক্র কি নর্মালি শুক্রকে আমরা বলি পিতৃকারক গ্রহ। শুক্র এখানে নবমপতি। ফলে শুক্র কিন্তু এখানে একটা আহ ধাক্কা দিয়েছে। তো এই আর কি। তো দশাংশ কুণ্ডলী বা মূল কুণ্ডলী, সেখান থেকে আমরা কানেকশন পেয়েছি। আচ্ছা, এবার আমরা চলে আসি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম? প্রথমে আমরা বলেছিলাম যে দশমপতি, দশমপতিকে আমরা দেখব, তার সঙ্গে যুক্ত গ্রহ এবং প্রভাব বিস্তারকারী গ্রহদেরকে দেখব। তাহলে কি কি আমরা বলেছিলাম একটু লিখে ফেলি। তাহলে প্রথমে আমাদের রয়েছিল দশমপতি। তাহলে 10th লর্ড, 10th লর্ডকে আগে দেখবো আমরা, কিন্তু 10th লর্ড পেশাটাকে নির্দেশ করবে না। 10th হাউস, 10th লর্ড, এদেরকে যারা প্রভাব বিস্তার করছে, তারা এখানে পেশাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে দশমপতির সঙ্গে যুক্ত গ্রহ ভিনাস। তারপরে কে? যুক্ত হচ্ছে মার্স, আমরা বাংলায় লিখি। তারপরে হচ্ছে মঙ্গল।
তারপরে দশমপতির সঙ্গে যুক্ত আর গ্রহ দেখতে পাচ্ছি না। দশম ভাবস্থ গ্রহ সে হচ্ছে চন্দ্র। তারপরে আর কি রইল? আর রইল দশম ভাবের উপর দৃষ্ট গ্রহ। আচ্ছা, কেউ একজন দাগ টাগ দিচ্ছেন, দাগ দিয়েন না। যা, সে তো অদৃশ্য হয়ে গেল। যা, কি সর্বনাশ! আরেকবার লিখতে হবে, সর্বনাশ হয়ে গেছে। তাহলে 10th লর্ড, তারপরে দশম ভাবের অধিপতির সঙ্গে যুক্ত গ্রহ শুক্র। এদের মধ্যে শুক্রটা স্ট্রং, মঙ্গলটা কিন্তু দুর্বল। কারণ মঙ্গল পেছনে রয়েছে, বুধের পেছনে রয়েছে। তারপর রয়েছে চন্দ্র, আর তারপর রয়েছে গুরু, রবি। শুক্র, মঙ্গল, চন্দ্র, গুরু, রবি, এদেরকে আমরা পেয়ে গেলাম মূল প্রভাব বিস্তারকারী গ্রহ। আর এর মধ্যে একটু গন্ডগোল পাকানোর জন্য লগ্নে রাহু রয়েছে। রাহু মানেই হচ্ছে গিয়ে সমস্যা, রাহু মানে ডিস্টারবেন্স। এবং সেই কারণে আমরা ধরে নেব যে যতটা এর প্রাপ্তি যোগ, যতটা এর পাওয়া উচিত, সেই পরিমাণ প্রাপ্তি এর ক্ষেত্রে কিন্তু হবে না। কোনো না কোনো কারণবশত এর প্রাপ্তি বাধাপ্রাপ্ত হবে, সমস্যা দেখতে পাওয়া যাবে, এবং আলটিমেটলি এর যে গোল, সেটা অ্যাচিভ করা মুশকিল। এরপর আমরা চলে আসবো দশাংশ কুণ্ডলিতে। তো দশাংশ কুণ্ডলী যদি আমরা দেখি, তাহলে দশাংশ কুণ্ডলিতে আমরা বলেছি তিনটে। 1 নম্বর হচ্ছে স্ট্রংগেস্ট প্ল্যানেট, 2 নম্বর হচ্ছে লগ্নস্থ বা লগ্নযুক্ত গ্রহ, আর 3 নম্বর হচ্ছে 10 নম্বর ঘর বা 10 নম্বর ঘরের উপরে প্রভাব বিস্তারকারী গ্রহ। এবার পরাশর এই সমস্ত বর্গকুণ্ডলিতে দৃষ্টির কথা বলে যাননি। এনিওয়ে আমরা দৃষ্টি কনসিডার করব, এবং দৃষ্টি কনসিডার করে নেহাত খারাপ ফল পাবো না। তা দৃষ্টি কনসিডার পরে করবো, আগে দেখি নর্মালি কি অবস্থা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উম দশাংশ কুণ্ডলিতে লগ্নে বসে রয়েছে শুক্র। তাহলে শুক্রকে আমরা পাচ্ছি। শুক্রকে পেলাম। শুক্রকে পাওয়ার পরে আমরা কাকে পেলাম? দশাংশ কুণ্ডলী থেকে আমরা শনির সঙ্গে যুক্ত গ্রহ হিসেবে মঙ্গলকেও পেলাম। আর 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 দশম ভাবস্থ গ্রহ গুরু আর রাহু, এইগুলোকে আমরা পেলাম। আর এখানে কিন্তু সরাসরি সেই রকম দৃষ্টি পাওয়া যাচ্ছে না। এবার এখানে একটা কথা আছে যে ডাক্তারি তো পড়বে, কিন্তু ডাক্তারি পড়বার জন্য একটা ভালো শিক্ষা ব্যবস্থা দরকার। ডাক্তারি পড়বার জন্য একটা ভালো রকম এডুকেশন দরকার। তো সেই এডুকেশনটা এর কতটা হতে পারে? এখানে লগ্নে রাহু রয়েছে, এই রাহুটা চতুর্বিংশাংশ কুণ্ডলিতে কি অবস্থায় রয়েছে সেটা দেখে নিই। চতুর্বিংশাংশ কুণ্ডলিতে রাহু কেতু 11 নম্বর ঘরে রয়েছে, এবং এই 11 নম্বর ঘরে রাহু কেতু থাকবার জন্য তার কিন্তু সমস্যা হয়েছে। এবং 11 নম্বর ঘরে রাহু কেতু থেকে সাকসেসটাকে পীড়িত করেছে, সমস্যা করেছে। এবার চতুর্বিংশাংশ কুণ্ডলিতে কিন্তু রাহু কেতু এক ঘরেই থাকবে, সবসময় রাহু কেতু এক ঘরে থাকবে। কিন্তু বিদেশে গিয়ে এ সাকসেস পেয়েছে। বিদেশ যাত্রা এর পক্ষে বেটার। কারণ কি? কারণ হচ্ছে সাফল্যের ঘরে রাহু কেতু বসে আছে। তো রাহু বসে থাকার জন্য খুব স্বাভাবিকভাবেই সাফল্য বাড়ির থেকে দূরে বিদেশে, সেখানে বেটার হবে।
স্যার একটা প্রশ্ন ছিল। একটু পরে করি, বলুন। আচ্ছা আচ্ছা। তাহলে এই পার্টটা আমাদের মোটামুটি মোটামুটি পরিষ্কার হওয়ার দিকে, যে এই দুটো ভাগ, দুটো দলকে আমরা পেয়েছি। তাহলে এই দুটো দলের মধ্য থেকে আমাদের এবার বিচারটাকে করতে হবে। তাহলে এই দুটো দলের মধ্যে যদি কমন দেখা হয়, তাহলে গুরু আর শুক্রকে পাওয়া যাবে। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে গিয়ে দশাংশ কুণ্ডলিতে যাদেরকে আমরা একত্রে পাচ্ছি অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি থিওরি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতি আর শুক্র এরা কিন্তু বারবার আসছে। এবার ডাক্তারিতে একে পড়তে হবে, ডাক্তারি পড়বার জন্য পঞ্চম ভাবে কিছু গ্রহদেরকে লাগবে। তাহলে পঞ্চম ভাবে কারা রয়েছে? বুধ, শুক্র, মঙ্গল। মঙ্গল মহারাজ এখানে তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, তুঙ্গ হয়নি মঙ্গল, কিন্তু তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। তো তুঙ্গ ক্ষেত্রে বসে থাকার জন্য ইটসেলফ মঙ্গল মোটামুটি বলবান হয়েই রয়েছে। তাহলে বাকি এক্ষেত্রে শুক্র এবং বুধকে তারা কিন্তু ডমিনেট করবে। এবার এইখানে দেখুন, বুধ যেহেতু নিজে চতুর্থপতি, তাই জন্য বুধকে আমরা খুব সহজভাবেই এই কম্পিটিশন থেকে দূরে সরিয়ে রাখতে পারি। পরিষ্কার? মোটামুটি পরিষ্কার। তাহলে বুধকে আমরা সরিয়ে রাখলাম, পরে রইলো মঙ্গল আর শুক্র, আর এদিকে রইলো রবি আর গুরু। গুরু মানে হচ্ছে গিয়ে বৃহস্পতি। পরের কুণ্ডলী যখন দশাংশ থেকে দেখলাম, তখন আমরা পেলাম কি? শুক্র, বৃহস্পতি আর রাহু। তাহলে রাহুকে এখানে বাদ দিই পড়াশোনার থেকে, রাহু পড়াশোনার ডিস্ট্রাকশন ক্রিয়েট করানোর চেষ্টা করবে, বাদ দিয়ে রাখি। তাহলে এখানে আমরা পেলাম শুক্র আর গুরুকে, মানে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে শুক্র আর বৃহস্পতিকে পেলাম। তাহলে শুক্র আর বৃহস্পতি কি ধরনের পেশাকে ইন্ডিকেট করবে, কি করবে এই মানুষটা, সেটা জানা জেনে আর সেটাকে কি ভাবুন। আর তার মধ্যে অর্পণ বাবু কিছু একটা বলছিলেন, সেটা বলুন। হ্যাঁ, ওই আহ, মানে আমরা তো পড়েছিলাম যে 3, 6, 10, 11 উপচয় স্থানে ম্যালিফিক প্ল্যানেট ভালো কাজ করে। এবার D24-এ তাহলে রাহু কেতু, মানে রাহু কেতুর তাহলে ভালো পজিশন D24-এ কি হতে পারে? কারণ এটা তো 11th হাউসে রাহু কিছু গেইন দেওয়ার কথা, কিন্তু ঝামেলাও কি আনার কথা, মানে পড়াশোনার ক্ষেত্রে সেটাই। রাহু কেতু যদি কন্ট্রোল থাকে সেটা প্রয়োজন আমাদের। আর আচ্ছা। D24 নিয়ে আমরা পরে ডিসকাশন করব। যে কোনো বর্গকুণ্ডলিতে রাহু এবং কেতু এদের মোটামুটি পজিটিভ থাকাটা দরকার, বেনিফিশিয়াল একটা স্টেটাসে থাকা দরকার। এবং যদি সেরকম বেনিফিশিয়াল স্টেটাসে থাকে, যদি সেরকম বেনিফিশিয়াল স্টেটাসে থাকে, তাহলে পরে সেই রাহু কেতু থেকে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। কিন্তু জেনারেলি রাহু কেতু কোন ঘরটাতে বসেছে ড্যামেজ করারই চেষ্টা করে, এবং রাহু কেতু থেকে যদি আপনি 60% খারাপ রেজাল্ট পান, তাহলে 30% ভালো রেজাল্ট পাবেন, আর 20% রেজাল্ট পাবেনই না। মোটামুটি বলা যেতে পারে আনএক্সপেক্টেড ওয়েতে সেই রেজাল্টটা আপনি হচ্ছে গিয়ে পাবেন না। তাহলে ওইটা আলাদা আলোচনা। আমাদের কর্মের ক্ষেত্রে আমরা কাদেরকে পেলাম? রাহু, সরি, শুক্র আর বৃহস্পতি, এদেরকে মূল হিসেবে পেলাম, মানে মুখ্য। তাহলে বাকিদেরকে আমরা সাইড রাখি। এই যে সাইড রাখি, এই ব্যাপারটা কারা কারা বুঝতে পারলেন না তারা একটু বলুন। স্যার আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা, তো প্রথমে আমরা পেশার ক্ষেত্রে যেটাকে দেখলাম সেটা হচ্ছে দশম ভাব। দশম ভাবটাকে আমরা পেশার জায়গাটাকে দেখলাম। তাহলে প্রথম যাকে আমরা দেখলাম তিনি হচ্ছেন দশম ভাবের অধিপতি। যিনি হচ্ছে গিয়ে দশম ভাবের অধিপতি, অর্থাৎ বুধ। এবার বুধকে কারা কারা প্রভাবিত করেছে?
বুধের সঙ্গে কারা যুক্ত রয়েছেন এই ব্যাপারটা আমাকে দেখতে হবে। আর হচ্ছে গিয়ে 10 নম্বর ঘরটার উপরে কারা কারা দৃষ্টি দিয়েছেন তাদেরকে আমাকে দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 10ম ঘরে কারা বসে রয়েছেন তাদেরকে আমাকে দেখতে হবে। এই সমস্তগুলো আমরা দেখব। তো দেখবার পরে আলটিমেটলি আমরা বার করতে পারবো যে কে রেজাল্ট দেবে এখানে, কাকে দিয়ে আমি আমার প্রশ্নের উত্তর পাবো। আমার কাজ হচ্ছে রাশিচক্র থেকে কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাবো। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমি পেলাম বুধের সঙ্গে যারা যুক্ত রয়েছে শুক্র এবং মঙ্গল, 10ম পতিকে যারা প্রভাবিত করেছে শুক্র এবং মঙ্গল, এদের দুজনকে আমরা পেলাম। এইটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, একটু বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে 10 নম্বর ঘরে বসে আছে চাঁদ, তাকে আমরা গুরুত্ব দিলাম, তার নাম লিখলাম। 10 নম্বর ঘরে চাঁদ রইলো। তারপরে ওই ঘরটার উপরে দৃষ্টি দিচ্ছে কে কে? ঘরটার উপরে দৃষ্টি দিচ্ছে রবি আর বৃহস্পতি। তাহলে এই কতজনকে আমরা নিলাম। এইটা নেওয়ার পরে আমরা চলে গেলাম দশাংশ কুণ্ডলী। তাহলে দশাংশ কুণ্ডলীতে গিয়ে আমরা কি দেখলাম? দশাংশ কুণ্ডলীতে গিয়ে আমরা দেখলাম যে সবচেয়ে বলবান গ্রহ তাদেরকে আমরা দেখলাম। এর সঙ্গে সঙ্গে আর কি কি দেখলাম? সবচেয়ে বলবান গ্রহের সঙ্গে সঙ্গে দেখলাম ওখানে লগ্ন অধিপতি, লগ্ন অধিপতি কে? সে হচ্ছে শুক্র, দশাংশ কুণ্ডলীর লগ্ন অধিপতি। আমাদের এখানে এখন চতুর্বিংশাংশ রয়েছে, আমরা দশাংশটাকে নিয়ে আসি। লগ্ন অধিপতি কে? সেটা হচ্ছে শুক্র। তার সঙ্গে সঙ্গে কাকে পেলাম আমরা? শুক্রের সঙ্গে সঙ্গে আমরা পেলাম কই গেল 10মে বসে আছে যারা, বৃহস্পতি, রাহুকেও আমরা পেয়েছি। আর কাকে পেলাম আমরা? আর পেলাম আমরা তাহলে শুক্র, বৃহস্পতি আর রাহু। এছাড়াও সবচেয়ে বলবান গ্রহ হিসেবে আমরা শনিকেও নিতে পারি, অবশ্যই নিতে পারি শনিকে, কারণ শনি তুঙ্গ হয়ে রয়েছে। কিন্তু শনিকে আমি আর লিখিনি, লিখতেই পারতাম। এবার যখন এই দুটোকে আমরা কম্পেয়ার করছি, দুটোকে কম্পেয়ার করলে পরে আমি কাকে কাকে পাচ্ছি? আমরা দুজনের মধ্যেই কমন পাচ্ছি শুক্রকে, এখানে আছে এখানে আছে, আর পাচ্ছি বৃহস্পতিকে। বাকিরা প্রভাবক হিসেবে কাজ করবে। বাকিদের কথা আমি শুনছি জাস্ট একটুখানি পরে। বাকিরা হচ্ছে গিয়ে প্রভাবক হিসেবে কাজ করবে। তাহলে এবার তাহলে এই এই যে কম্বিনেশনটা আমরা তৈরি করলাম, যে এখান থেকে শুক্র আর বৃহস্পতি এরা হচ্ছে মূল প্রভাবক, এদেরকে তৈরি করবার পরে তারপরের পার্টে আমি যাব। এবার তার আগে সুষমা আর তনু এদের কথা একটু শুনে নি। স্যার আপনি একটু আগে শোনা যাচ্ছে আমার কথা? সুন্দর শোনা যাচ্ছে। বলছি যে আপনি একটু আগে বললেন না যে শুক্র মঙ্গলের থেকে বেশি এফেক্ট দেবে, মানে ওর বাবার একটা ভূমিকা থাকবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বা শুক্রের একটা ব্যাপার থাকছে। তো এটা কি এই জন্য হচ্ছে যে বুধ শুক্রের দিকে এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটার জন্য ধরছেন শুক্রটাকে বেশি বেনিফিশিয়াল? বুঝতে পারিনি। লগ্ন চার্টে বুধের সাথে তো শুক্র আর মঙ্গল যুক্ত আছে। হ্যাঁ, আপনি বললেন মঙ্গলের থেকে শুক্র বেশি আমাদের বেনিফিশিয়াল রেজাল্ট দেবে এনার ক্ষেত্রে। তো এটা কি জন্য বললেন যে বুধ যেহেতু একটু ফাস্ট মুভিং প্ল্যানেট শুক্রের দিকে এগিয়ে যাবে, ওই জন্য? না না, আমাদের এখানে হচ্ছে গিয়ে বুধ রয়েছে কত ডিগ্রিতে? 9 ডিগ্রিতে। মঙ্গল হুম রয়েছে 4 ডিগ্রিতে। তাহলে মঙ্গল হচ্ছে বুধের পেছনে আছে, ঠিক আছে? হুম তাহলে পেছনে রয়েছে যে গ্রহ তাকে আমরা বলবো ফলোইং প্ল্যানেট। আর এখানে শুক্র হচ্ছে প্রিসাইডিং প্ল্যানেট। প্রিসাইডিং মানে যে সামনে আছে, যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে অবশ্যই এখানে যে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সে বেশি শক্তিশালী, কারণ সে কাছাকাছি আছে, সে তুঙ্গ ক্ষেত্রে আছে। শুক্র দূরে আছে, যে এগিয়ে নিয়ে যাবে সে একটু দূরে আছে। শুক্রের ডিস্টেন্স হচ্ছে বেশি। তো মোটামুটি বোঝা গেল।
হ্যাঁ দূরে আছে, তারপরে মানে রেজাল্টটা কি জন্য শুক্রটা কে বলছেন বুঝলাম না। কারণ শুক্র হচ্ছে গিয়ে প্রিসাইডিং প্ল্যানেট যে গ্রহটা সামনে রয়েছে, সে হচ্ছে গিয়ে বেশি প্রভাব যেমনই বিস্তার করুক, সে হচ্ছে গিয়ে তার মতো করে মুভ করাতে চেষ্টা করে। ও, এটা আমরা বারবার মানে দেখি। ডিগ্রিটা অনেক দূরে হলেও সে চেষ্টা করবে তাকে এগিয়ে নিয়ে যেতে তার মতো সে করে, তাই তো? চেষ্টা করবে তার মতো করে তাকে এগিয়ে নিয়ে যেতে। এক্স্যাক্টলি। হুম, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তো স্যার গাইডেন্স প্ল্যানেট বলতে পারি। হ্যাঁ গাইড প্ল্যানেট বলা যায়, প্রিসাইডিং প্ল্যানেটটাই ভালো কথা। হ্যালো। হ্যাঁ তনুক বল। হ্যাঁ স্যার, এই যে ছকটা, যেটা আমার একটু দেখে একটু অন্যরকম ধারণা হচ্ছে, যদি বলেন তাহলে বলি ব্যাপারটা। শুনি না। স্যার এইখানে তো এই দশমপতি, তার সাথে দৃষ্ট গ্রহ, যুক্ত গ্রহ, এগুলো তো আছে, কিন্তু আমার যে বিষয়টা এখান থেকে আমার মনে হচ্ছে, এর ক্ষেত্রে সব থেকে অ্যাক্টিভ গ্রহ হলো রাহু। আমার মনে হয় রাহুর কাজকর্মই এর জন্য সব থেকে বেশি ভালো হবে। কারণ কি, ভাবচলিত রাহু দ্বিতীয় রয়েছে, লগ্নেও রাহু রয়েছে, আর রাহু হচ্ছে অতিমিত্র নক্ষত্রে বসে রয়েছে। তারপর হচ্ছে, আর যদি হচ্ছে ডক্টর লাইনে যায়, সেক্ষেত্রে সার্জারির ক্ষেত্রে কেতু মঙ্গলের যোগ একটা দেখতে পাওয়া যায়। তো সেখানে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে না সেই বিষয়টা। তো মনে হয় না যে সার্জারি লাইনে যাবে, বা যদিও যায় সেক্ষেত্রে বেশি দিন স্টে করবে না। আর বুধের যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোতে রাহু এসে উচ্চস্থ হয়। তো বুধের সঙ্গে একটা রাহুর ভালো কানেকশন এবং সম্পর্ক রয়েছে। আর এর মধ্যেও সাধারণত এর যে ক্যারেক্টার, সেক্ষেত্রে আচ্ছা তোমাকে চুপ করালাম। প্রথমত হচ্ছে গিয়ে সার্জারির কানেকশন আছে। সার্জারির কানেকশন হওয়ার জন্য যেটা লাগে, সেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে থার্ড হাউসের কানেকশন, এবং তার সঙ্গে কোনো একটা হিলিং প্ল্যানেট বা হিলার প্ল্যানেট, এরা হচ্ছে শুক্র বৃহস্পতি, সেই কানেকশন আছে। বুধের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো, এই কথাটা, এইটা হচ্ছে কি আমার মুখ দিয়ে আজ পর্যন্ত কোনোদিন বেরিয়েছে আমি, আমার মনে হয় না। কারণ হচ্ছে গিয়ে বুধ রাহুর যে কম্বিনেশন যদি কখনো দেখতে পাওয়া যায়, জেনারেলি এটা মানুষের মধ্যে লোককে প্রতারিত করা, ঠকানো, চুরি করা, এই সমস্ত কম্বিনেশন দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখতে পাওয়া গেছে যে বুধ রাহুর যাদের কম্বিনেশন রয়েছে, তারা বাক্যের মাধ্যমে অন্যকে প্রতারিত করেছে। এটা দেখতে পাওয়া গেছে, এটা দেখতে পাওয়া যাবে, তুমিও দেখতে পাবে। তো এইবার ঘটনাটা হচ্ছে যে এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে, এই মানুষটার ক্ষেত্রে এই মানুষটার ওপরে রাহুর ইম্প্যাক্ট আছে। রাহুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি, কারণ দশাংশ কুণ্ডলিতে আমরা রাহুকে দেখতে পেয়েছি যে এক সেকেন্ড, রাহুকে দেখতে পেয়েছি 10th হাউসে রয়েছে। এবং কর্মের ক্ষেত্রে 10th হাউসে, দশাংশ কুণ্ডলিতে লগ্নে অবস্থিত গ্রহ, 10th হাউসে অবস্থিত গ্রহ, এরা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বলবান গ্রহ সেও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সবচেয়ে বলবান গ্রহ হিসেবে শুক্রকেও ধরা যেতে পারে। লজিক্যালি শুক্রকে সবচেয়ে বলবান গ্রহ হিসেবে ধরতে কোনো বাধা নেই। এইবার আমরা যেটা পেলাম, শুক্র এবং বৃহস্পতি এরা এদের কর্মের জায়গাটাকে কন্ট্রোল করবে। এর ক্ষেত্রে কিছু মডেলিং টডলিং করেছে এই মানুষটা, মেয়ে তো করেছে কিছু, বাট সেগুলো সবই অস্থায়ী। এবং এ আলটিমেটলি অ্যাজ এ ডক্টর, এ নিজেকে, এবং শুধু ডক্টর নয়, ডক্টর এবং প্রফেসর হিসেবে নিজেকে আহ করে নেওয়ার জন্য চেষ্টা চরিত্র করছে। আশা করা যায় সফল হবে, কারণ এত ব্যাকআপ রয়েছে যে সফল হয়েই ছাড়বে। তো যেটা এবার আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এরপরে আমরা তাহলে কোথায় যাব। এইটুকু বুঝবার পরে এর পরের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ট্রানজিট কুণ্ডলী বা হোরারি কুণ্ডলী। তাহলে এবার হোরারি কুণ্ডলী আমাদের এক্ষেত্রে কি বলছে সেটা আমরা দেখি। তাহলে প্রথম হচ্ছে হোরারি কুণ্ডলীতে আমরা দেখতে পেয়েছি লগ্ন এবং চন্দ্র দুটোই হচ্ছে তুলা। তুলা লগ্ন এবং চন্দ্র, তাহলে দশমপতিকে স্ট্রেট ফরওয়ার্ড আমরা বুঝতে পারবো যে চাঁদ। তাহলে দশমপতি হচ্ছে মুন। তাহলে চাঁদ এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট কারা, কারা চাঁদের উপরে দৃষ্টি দিল, কারা চাঁদের সঙ্গে যুক্ত হলো, কারা দশম ঘরের ওপর দৃষ্টি দিল, কারা দশম ভাবকে প্রভাবিত করলো। তনুজ যে কথাটা বলেছে, এবার আমরা সেই কথাটাতে দেখতে পাচ্ছি যে রাহুর দৃষ্টি কিন্তু 10th হাউসে রয়েছে।
ফলে এর কর্মের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন থাকবে। ধরে দুটো পসিবিলিটি রয়েছে, কাজটা রাহু টাইপের কাজ, আর একটা পসিবিলিটি হচ্ছে কাজটার সঙ্গে রাহুর রিলেশনশিপ। রাহু কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি অশান্তি ঝামেলা স্ট্রেস টেনশন ইত্যাদি ক্রিয়েট করে যাচ্ছে। রাহু এই ক্ষেত্রে ঝামেলা সমস্যা ক্রিয়েট করছে। এটাও হতে পারে, এটাও কিন্তু একটা বড় অপশন যে রাহু এক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে এবং এই যে ঘটনাগুলো লাইফে চাইছে সেগুলো কন্টিনিউয়াসলি ঘটছে না, বরঞ্চ প্রবলেম 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 এগুলো আসছে। টাকা দিয়েও প্রবলেমের সলিউশন হচ্ছে না। এটা ক্ষেত্রে রাহুকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং যখনই রাহুর উপর কেতু, কেতুর উপর রাহু আসে, সেটা কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন ক্রিয়েট করে। এমনকি এই কম্বিনেশনে মানুষের মধ্যে সুইসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত আসতে পারে। এবং সেইখানে কেতু যেহেতু আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে, সেই ক্ষেত্রে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এমন এমন ঘটনা চলতে দেখতে পাওয়া যায় যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। স্যার একটা কথা বলবো। হুম। বলছি এক্ষেত্রে কেরিয়ারে ডিসস্যাটিসফ্যাকশনটার কারণ কি দশমপতি দশমের অষ্টমে অবস্থান করার জন্য হতে পারে? সেটা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে রাহু লগ্ন। এদের জীবনে শান্তির অভাব দেখতে পাওয়া যায়, কন্টিনিউয়াসলি শান্তির অভাব এদেরকে ফেস করতে হয়। কিন্তু স্যার আমি লগ্নে কমপ্লিট রাহু। আমি কমপ্লিট করি, তারপর আমি শুনবো। তো ট্রানজিটে যে ঘটনাটা ঘটলো সেইখানে রয়েছে কি, এখানে রাহুর দৃষ্টি পড়লো দশম ভাবের উপরে আর বৃহস্পতির দৃষ্টি পড়লো চন্দ্রের উপরে। তাহলে এই যে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে পড়লো, তাহলে ফলে বৃহস্পতি কিন্তু এখানে এফেক্টিভ প্ল্যানেট হয়ে দাঁড়ালো। তাহলে আলটিমেটলি তিনটে জায়গা থেকে আমরা কাকে পেলাম? আমরা পেলাম গুরুকে। গোচরে এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শনি। শনি সে হচ্ছে গিয়ে কর্মের কারক গ্রহ, তার সঙ্গে মঙ্গল এবং শুক্র কানেক্টেড হয়েছে। তো এই শনিকে কর্মের কারক গ্রহ আমরা ধরে এত ঝামেলা টামেলার মধ্যে যাব না, জোর করে ধরে নিয়ে এসে লাভ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে বৃহস্পতিকে আমরা আবার পেলাম, রাহুকে আমরা আবার পেলাম। বৃহস্পতির একটা ইম্প্যাক্ট রইল, আর রাহুকেও আমরা আবার পেলাম। তাহলে এই যে রাহুকে আমরা আবার পেলাম, এখানে কিন্তু সেই তনুপের কথাটার মধ্যেই আমাদেরকে ঘুরে ফিরে আসতে হচ্ছে যে আবার এখানে রাহু কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট ফেলেছে। তাহলে রাহুর কাজকর্ম আইদার একে করতে হবে অথবা রাহু একে ডিস্টার্ব করবে। এবার ডাক্তারিটা তো জেনারেলি রাহুর কাজ নয়। এবার সেই ক্ষেত্রে আমরা এই কি গাইড করব, রাহুরও ডাক্তারি আছে, সেটা হচ্ছে প্যাথোলজি ওরিয়েন্টেড যে কাজকর্মগুলো হয়, প্যাথোলজিক্যাল ল্যাব ওরিয়েন্টেড কাজকর্ম। প্যাথোলজিক্যাল ল্যাবেও ডাক্তার থাকেন, তো সেই ওরিয়েন্টেড যে মেডিকেল সায়েন্সেস সেটা নিয়ে পড়া এর জন্য বেটার হবে। অথবা এ হচ্ছে গিয়ে প্রফেসর টিচার এই ধরনের বৃহস্পতি ওরিয়েন্টেড প্রফেশন, সেখানেও কিছুটা সাকসেস পাবে। কিন্তু রাহু ওরিয়েন্টেড প্রফেশনে, কারণ রাহু এখনকার দিনে একদম ডমিনেটিং প্ল্যানেট, খুব সহজে অন্য যে কোনো গ্রহকে ডমিনেট করতে পারে। আর লগ্নে রয়েছে, দশাংশ কুণ্ডলিতে দশমে রয়েছে, বৃহস্পতি রাহু ক্লোজ কানেকশন করে রয়েছে। ফলে এখানে রাহুর একটা ইম্প্যাক্ট আমরা ইজিলি ধরে নিতে পারি। তাহলে এই মানুষটা যেহেতু আমরা জানতে পেরেছি যে মেডিকেল প্রফেশনে রয়েছে, তো সেই ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি এই কম্বিনেশনেই আমরা যাব। ফলে প্যাথোলজি অথবা নেফ্রোলজির দিকেও পাঠানো যেতে পারে। আর তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একে এই প্রবলেম গুলো থেকে মুক্ত করতে হবে। সেসব প্রবলেম থেকে আমরা পরে মুক্ত করব। এখন আমাদের ব্রজেশ্বর বাবু কি বলছেন সেটা শুনবো আমরা। হ্যাঁ স্যার, বলছি রাহু তো লগ্নে অবস্থান করেছে, আর লগ্নে রাহু সক্ষেত্রে অবস্থান করেছে, সেক্ষেত্রে রাহুটা শুভ হবে না এর ক্ষেত্রে নেগেটিভ হবে? রাহু তো সবসময় নেগেটিভ। লগ্নে সক্ষেত্রে থাকলেও নেগেটিভ? রাহু তো লগ্নে নেই, লগ্নের ডিগ্রি কত? 0। আর রাহুর ডিগ্রি কত? 28°23'। রাহু অ্যাকচুয়ালি আচ্ছা দ্বিতীয় ভাবে গেছে। হুম। আচ্ছা।
এই চার্টটা দেখার ক্ষেত্রে যেহেতু লগ্নের ডিগ্রি 0, আমাদেরকে বারবার ভাব চার্ট দেখতে হবে। আর আরেকটা কথা, মানে আমি তো শেষ করিনি, আপনি তো বললেন। হ্যালো হুম হুম। স্যার, এখানে আমার কিন্তু তা হলেও কিন্তু মনে হচ্ছে না এক্ষেত্রে রাহু এর কর্মক্ষেত্রে খুব বেশি প্রবলেম করবে। কারণ এখানে এর এর দশমপতির সাথে অষ্টমপতি যুক্ত হয়ে রয়েছে, আর মঙ্গল বুধ তো খুব একটা, মানে এদের মধ্যে তো শত্রুতাই আমরা, সেক্ষেত্রে মঙ্গল অমঙ্গল হয়ে গেলেই তো কর্মক্ষেত্রে প্রবলেম আসবে। আর রাহুর এর যা পজিশন, নক্ষত্রে বসে রয়েছে, রাহুর কাজকর্ম করলেই এর ভালো আসবে। আর এর বেশি বেশি পুজো পাঠ, পুজো মন্দির এই সমস্ত করলেই এর জন্য প্রবলেম আসবে আমার মনে হয়। কারণ রাহু নিজে হচ্ছে অসুর গ্রহ, তো এর ক্ষেত্রে ওই সমস্ত দিকে বা আধ্যাত্মিক দিকে বেশি যাওয়াটা উচিত হবে না। তাহলেই রাহু ডিস্টার্ব করে দেবে বারবার। যাই হোক, এরা ঠিকঠাক ভালো ইয়ে। আর কন্যা লগ্নের মঙ্গল তো খুব একটা সাপোর্টিভ মঙ্গল হবে না, সমস্যা আছে। যাই হোক, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, আমরা দেখবো কি ঘটনা ঘটছে, কোন দিকে স্যার একে নিয়ে যাচ্ছে সিস্টেম। হ্যাঁ, সুষমা বলুন। স্যার বলছি যে মেডিকেল প্রফেশন হতে গেলে কি কি কানেকশন থাকতে হবে? মানে ডাইরেক্ট আমরা দেখে বুঝতে পারবো, এটাতে যেমন মৃদু একটা পাওয়া গেল, তো ভালোভাবে বুঝতে পারবো। আমি মোটামুটি আহ গোটা 30 ডাক্তারের চার্ট দেখেছি, তার মধ্যে একজন দুজন আছেন সুপার সাকসেসফুল, বাকিরা সাধারণ। তো যারা হচ্ছে গিয়ে সুপার সাকসেসফুল মানে হেভি ডাক্তার, তারা হচ্ছে গিয়ে তাদের চার্টের মাথা মুন্ডু খুঁজে পায় যে কেন এরা ডাক্তার। তারপরে হঠাৎ করে রিসেন্ট একটা জিনিস দেখলাম যে এই মোটামুটি ঠিকঠাক ডাক্তার যারা খুব ভালো কোয়ালিটি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অশ্বিনী, আহ আর্দ্রা, স্বাতি, মূলা, শতভিষা, এই সমস্ত গ্রহগুলোর ব্যাপক ইম্প্যাক্ট রয়েছে। রোহিণী নক্ষত্রও কিন্তু খুব এফেক্টিভ ডাক্তার হওয়ার ক্ষেত্রে। তো এইগুলো আর কি আমি ফাইন্ডিংস বার করেছি। তো এগুলো নিয়ে তো প্রচুর চর্চা করা দরকার, এবং এরকমও নয় যে ডাক্তাররা আমাদের কাছে ঝাঁকে ঝাঁকে চার্ট এনে দেবে। তবে আমি একটা জিনিস বলি যে ক্লিন চার্ট, পরিষ্কার চার্ট, যেটা দেখে আইডিয়া করা যায় যে এই মানুষটার এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই চার্টের সংখ্যা কিন্তু কম। আমার কাছে যদি এই চার্টটা নিয়ে আসে এবং কিছুই না বলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই চার্টটার মানুষটার সঠিক পড়াশুনো হওয়াটাই মুশকিল আছে। তো আমি প্রথমেই একে জিজ্ঞেস করলাম এডুকেশনে কটা ইয়ার লস হয়েছে। প্রথম কথা আমি এটা জিজ্ঞেস করলাম, এবং এইটাই হচ্ছে কি পেনিট্রেটিং ওয়ার্ডস, যে এই হয়েছে ওই হয়েছে, এটা হতে পারে সেটা হতে পারে, এর মধ্যে আমি যাইনি। আমি প্রথম জিজ্ঞেস করলাম এডুকেশনে কটা ইয়ার লস হয়েছে, নাম্বার 1 কোশ্চেন। তো সঙ্গে সঙ্গে বললো যে 2 বছর নষ্ট হয়েছে। এবার এইটাতেই না ওদের মনের মধ্যে একটা জিনিস কাজ করে গেল, যে না এই লোকটা ধরে ফেলেছে প্রবলেমটা। 2 নম্বর পয়েন্ট কিসে আসলাম আমরা? 2 নম্বর পয়েন্ট যেটা আসলাম সেটা হচ্ছে গিয়ে এর ক্ষেত্রে আহ দুটো জিনিস বললাম। একটা হচ্ছে এর ফ্যামিলিতে আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে ওই মেইলি সমস্যা যেগুলো আর কি বলা হয়, তো গাইনো প্রবলেমস আছে। এবং গাইনো প্রবলেমটা মেইনলি হরমোনাল ইমব্যালেন্স ওরিয়েন্টেড। তো সেইটা কেন বললাম? সেইটা বলার কারণ হচ্ছে গিয়ে রাহু রয়েছে 28 ডিগ্রিতে, এবং রাহুর দৃষ্টিতে শুক্র পড়েছে 24 ডিগ্রি 37 মিনিটে। তো রাহুর এই যে ইম্প্যাক্ট শুক্রের ওপরে পড়েছে, রাহু কিন্তু মঙ্গলের ওপর দৃষ্টি সেইভাবে ফেলেনি, বরঞ্চ রাহুর দৃষ্টি শুক্রের ওপরে ব্যাপকভাবে পড়েছে। তো এই ভাবচারটা লক্ষ্য করুন, ভাবচারটা লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন ওই গেল রাহুর দৃষ্টি পড়েছে শুক্রের ওপরে, রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে পড়েনি। তাহলে রাহুর দৃষ্টি শুক্রের ওপরে পড়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু
ওই হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল সেক্রেশনের অভাব, এগুলো সৃষ্টি হবে। এই চোখ বন্ধ করে বলা যায় হবে। এর পরবর্তী কি রয়েছে? এর পরবর্তী কি রয়েছে? এই যে শনি, শনি থেকে অষ্টমে আমরা পাচ্ছি রাহুকে। লক্ষ্য করুন, শনির অষ্টমে আমরা রাহুকে পাচ্ছি, ভাব চার্টেও আমরা পাচ্ছি শনির অষ্টমে রাহুকে। আর এইখানে আমরা পাচ্ছি শনির দ্বিতীয় রাহু। ফলে যদি রাহুর দৃষ্টি ধরা হয় এবং সপ্তমে যদি রাহুর দৃষ্টি পড়েও, তাহলে শনির অষ্টম ভাবটা ড্যামেজ। আলটিমেটলি কথা হচ্ছে শনির অষ্টম ভাব সেটা হচ্ছে ড্যামেজ। তাহলে এই যে শনির অষ্টম ভাবটা ড্যামেজ হলো, তাহলে শনির অষ্টম ভাবটা ড্যামেজ হওয়ার সাথে সাথে বোন ইনজুরি, বোন নিয়ে বোন ডেফিসিয়েন্সি এগুলো আসবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হাড়ের প্রবলেম ফ্যামিলিতে রয়েছে কিনা, কারোর ফ্যামিলিতে আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে কিনা। এবং আর্থারাইটিসের ক্ষেত্রে এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেটা হচ্ছে গিয়ে মঙ্গল। সে এখানে বসে রয়েছে এবং মঙ্গল এখানে কিন্তু অষ্টমপতি, অষ্টমপতি হয়ে এই ঘরটাতে মকরে বসে আছে। লগ্ন থেকে 8 নম্বর ঘর এখানে পড়েছে, মঙ্গল 8 নম্বর ঘরের অধিপতি। সেই মঙ্গল বসে আছে কোথায়? ভাব দেখছি না, বসে আছে মকর রাশিতে। মকর রাশিতে অষ্টমপতি মঙ্গল বসে থাকার কারণে বোন জয়েন্ট রিলেটেড পেইন এনাকে ফেস করতে হবে। তাহলে আর্থারাইটিসের টেন্ডেন্সি, এর আর্থারাইটিস বেরিয়ে গেল। এরপরে একটা ঘাতক কোশ্চেন করেছি, এই ঘাতক কোশ্চেনটা মারাত্মক হয়ে গেছে। আমি আর কি একটা জিজ্ঞেস করেছি, এর এর হচ্ছে গিয়ে বাবার সঙ্গে একটা লং মানে বিগ ডিস্টেন্স আছে। তো সেইটা হচ্ছে গিয়ে মেয়েটার মার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ রয়েছে, আর এই মেয়েটি হচ্ছে ফার্স্ট হাজবেন্ডের মেয়ে। ফলে এর বাবার সঙ্গে মানে এখনকার বাবার সঙ্গে এর ফাটাফাটি মানে ব্যাপক রিলেশন, মানে খুব ভালো রিলেশন। কিন্তু এর যে বায়োলজিক্যাল ফাদার, তার সঙ্গে হচ্ছে কোন রকম রিলেশনশিপ নেই, মানে চেনা পরিচিতি জায়গাটাও নেই। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা পুরোপুরি আনকমন বিষয় ঘটলো। মানে এবার এইগুলো বলবার পরে বাকি হচ্ছে গিয়ে আর কিছু বলার জায়গা তৈরি হয়নি, এবং বাকিটা এরাই সমস্তটা বলে দিয়েছে। স্যার, হ্যাঁ বলুন। আপনি বলছেন যে এই জাতক মেডিকেল জায়গাটাতে সাকসেস পাবে, কিন্তু না দশমে না, চন্দ্র। পাবে বলিনি আমি, এটাই গন্ডগোল হলো। এই জাতক মেডিকেল পড়ছে এবং আলটিমেটলি এ মেডিকেলে সাকসেসফুল হয়ে বেরিয়ে আসবে, হবে সাকসেসফুল। এবং যেহেতু এটাকে ধরেছে আর হিউজ ব্যাকআপ আছে, তো ব্যাকআপটা খুব বড় কাজের দরকারি জিনিস। প্রবলেম হলেও এই যে একটা এক্সাম্পল দিই, একটি মেয়ে, সে হচ্ছে গিয়ে খুব নর্মাল স্টুডেন্ট, সে কি করলো, সে 2 বছর এইচএসএ গ্যাপ দিয়ে দিল। সে কোথাও জয়েন্টে চান্স পায়নি, কোথাও পায়নি চান্স। সে ডাক্তারি পড়লো কোত্থেকে? নেপাল থেকে। নেপাল থেকে ডাক্তারি পড়ে এসে বাড়িতে বসে রইল, বসে আবার 2 বছর লস করলো। 2 বছর লস করে লন্ডনে একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়। সেই এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়ার জন্য চলে গেল জার্মানিতে। জার্মানিতে বসে বসে সেখানে একটা ইনস্টিটিউটে প্রিপারেশন নিল। প্রিপারেশন নিয়ে ওই এক্সামটা ক্র্যাক করলো। ক্র্যাক করলো ওরা পেলো, পেয়ে লন্ডন থেকে সে এমডি করলো। তাহলে এমবিবিএস হচ্ছে ফ্রম নেপাল, আর এমডি হচ্ছে ফ্রম লন্ডন। মানে ভাবুন কোথা থেকে কোথায়, মানে ছিল কোথায়, সে চলে গেল কোথায়। ছিল হচ্ছে গিয়ে ড্রেনের পাড়ে, চলে গেল হচ্ছে গিয়ে সমুদ্রের পাড়ে। মানে লেভেলটাই চেঞ্জ হয়ে গেল। নেপাল থেকে এমবিবিএস করলো, করে সোজা চলে গেল নেপাল থেকে এমবিবিএস, সেটাও কিন্তু ওই সব কোটা ম্যানেজমেন্ট কোটা মোটা এই সমস্ততে করে সে চলে গেল লন্ডনে। না, সে চলে এলো বাড়িতে, বাড়িতে এসে তার চলে গেল জার্মানি, নিল প্রিপারেশন। জার্মানিতে বসে প্রিপারেশন নিল সেই এন্ট্রান্স এক্সামের, সেখান থেকে এন্ট্রান্স দিয়ে লন্ডন থেকে এমডি করলো। এখন সে নিয়মে রীতিমতো লন্ডনে প্র্যাকটিস করছে। সরকারি ডাক্তার আছেন কোথায়? বুঝতে পারলেন, পুরোটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি যে দশমে যে কোনো ভাবে চন্দ্র কিছু পরিবর্তন বা একাধিক কিছু, তো এই ক্ষেত্রে দশমে চন্দ্র একাধিক কর্ম বা কর্মের কি পরিবর্তন কখনো লক্ষ্য করা যেতে পারে?
সে হতেই পারে। এবার এর ক্ষেত্রে আরেকটা প্রফেশন হবে, তো এ তো মডেল হবে, এ মডেলিং করবে টুকটাক, ফলে এটা আরেকটা প্রফেশন হবে। আর এখানেও সেই জায়গাটা কিন্তু আবার এলো, তরুণ যেটা বললো যে রাহু এখানে একটা কন্ট্রোল করছে, এখানে কিন্তু আবারও সেই জায়গাটা এলো যে রাহু কিন্তু, চন্দ্র কিন্তু এখানে রাহুর নক্ষত্রে রয়েছে, ফলে রাহুর একটা কন্ট্রোলিং সেই ব্যাপারটা কিন্তু এখানে আবার দেখা যাবে। তো যাই হোক, মোটামুটি দশাংশ সম্পর্কে একটা জেনারেল প্রেডিকশন কিভাবে আমরা পেশাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, আমি একটা বেসিক নলেজ আজকে দিলাম। নেক্সট ক্লাসটাও আমরা দশাংশ নিয়ে পড়বো, কিছুটা থিওরি কিছুটা প্র্যাকটিক্যাল নিয়ে আমরা চর্চা করব। তো যাই হোক, আজকের মতো আমাদের মোটামুটি এই পর্যন্তই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আহ আমরা কিছু কাজকর্ম করার কথা চিন্তা ভাবনা করছি, যে কাজকর্মগুলো মূলত অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড, অ্যাস্ট্রোলজি এডুকেশন ওরিয়েন্টেড, এবং বই লেখা, চার্ট কালেকশন এইরকম। তো আমি আর কি এই বিষয়ে একটা দেবো আপনাদেরকে, একটা নোটিশ গ্রুপে গ্রুপে দেব, যারা ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আমরা মাসে একদিন করে বসবো, এবং তার ফলে আমাদের কিন্তু কিছু চার্ট কালেকশন, কিছু কাজকর্ম সেগুলো এগোবে। প্রথম দিকে আমরা অফলাইনে বসবো, তারপর আমরা কাজটা অনলাইনেই করব, এবং হরোস্কোপ গুলো গ্রুপে, গ্রুপে নয় ওয়েবসাইটে আপলোড করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। গুড নাইট স্যার। শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। Good night.